স্ক্রিনের একদিকে শুনুন কওমি রেবেল থেকে কংগ্রেস লয়ালিস্ট হওয়া কানহাইয়া কুমারকে। বছরের ইতিহাসে পালিত হয়নি। ভাগ্যক্রমে আমি এখন গুরুদেবের লেখা বই ঘোড়া পড়ছি। 150 পাতা পড়েছি, তার সব চরিত্রদের দেখছি, তাতে সব কিছুর আলোচনা আছে, কিন্তু গোটা বইটাতে কোথাও রামনবমী উৎসবের আলোচনা নেই। আর অন্যদিকে আমাদের গ্রাউন্ড টিমের বাংলার মালদা, যাকে আগে গৌড় বলা হতো, সেখান থেকে নিয়ে আসা এই এক্সক্লুসিভ ফুটেজগুলো দেখুন। এই গ্রামের নাম রামের জন্য ধাম। এই রামের জন্য নামটা খুব পুরনো। ত্রেতা যুগে রামচন্দ্র সীতা দেবীর সাথে এখানে 14 বছর বনবাসের সময় গঙ্গার ধার বরাবর এদিকে এসেছিলেন। তো শ্রী চৈতন্য মহাপ্রভু তার 7 বছর পরে এখানে 2 ভাইয়ের জন্য এসেছিলেন। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু 1515 সালে নীলাচল থেকে বৃন্দাবন পথে যান। প্রোপাগান্ডা ভার্সেস রিয়ালিটির তফাৎটা স্পষ্ট, তাই না? একদিকে কানহাইয়া কুমারের মতো সেলফ প্রোক্লেম যুগনেতা আছেন, যারা কখনো খোলাখুলি ভগবানে বিশ্বাস করতেন না, আর আজ তারা হঠাৎ বাংলা নির্বাচনের ভোটের ঠিক আগে রামনবমী নিয়ে এই ন্যারেটিভ সেট করছেন যে এটা বহু পুরনো কোনো উৎসব নয়, বরং সম্প্রতি চালু হওয়া এক ফেস্টিভ্যাল, আর এটা শুধুমাত্র রিলিজিয়নে ঢোকার একটা টুল। তার দাবি, তিনি একটি বাংলা টেক্সট পড়েছেন যেখানে রামনবমীর কোনো উল্লেখ পাওয়া যায় না। প্রথম কথা হলো, কানহাইয়া কুমারের মতো একজন কমিটেড আইডিওলগের মুখ থেকে আস্থার ওপর এই ধরনের সিলেক্টিভ কমেন্ট্রি ইনহেরেন্টলি কন্ট্রাডিক্টরি মনে হয়। আর দেখুন, এটা প্রথমবার নয় যখন কংগ্রেস বা টিএমসি রামনবমী বা প্রভু শ্রীরামকে নিয়ে প্রশ্ন তুলেছে। টিএমসির নেতাদের দ্বারা আগেও এটা বলা হয়েছে যে রামনবমী বাংলায় বিজেপি আরএসএস এর কনস্পিরেসি আর রামকে নর্থ ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা হচ্ছে। অর্থাৎ কয়েক দশক ধরে ক্ষমতায় থাকার পরে আজও বাংলার নিজস্ব সিভিলাইজেশনাল আইডেন্টিটি আর কালচারাল রুটসকেই কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। কিন্তু আপনি এখানে ফ্যাক্টটা শুনুন। 15 থেকে 16 শতক থেকে কৃত্তিবাস ওঝা এবং চৈতন্য মহাপ্রভুর সময় থেকেই বাংলায় রামকথা এবং রামভক্তি ডিপলি ইমবেডেড রয়েছে। আমাদের গ্রাউন্ড টিম, যারা বিগত 3 মাস ধরে বাংলা এক্সটেন্সিভ কভারেজ করে, সম্প্রতি মালদার এক প্রাচীন মন্দিরে পৌঁছেছে। এই যে গৌড়ের পুরো ক্যাম্পাসটা রয়েছে, এরই ভেতরে 6-7 মাস আগে খনন কার্যের সময় দেখুন সামনে ওই মূর্তিটি আমবাগানে পাওয়া গেছে। ঐতিহাসিক যারা রয়েছেন তারা এটিকে জৈন সরস্বতী বলে থাকেন। এই মন্দিরটাও ওই ক্যাম্পাসের ভেতরেই তৈরি করা। স্থানীয় বিশ্বাস অনুসারে এটাই সেই স্থান যেখানে ভগবান শ্রীরাম বনবাসের সময় এসেছিলেন এবং মাতা সীতা এখানে পুজো করার জন্য একটি মন্দির নির্মাণ করিয়েছিলেন। সরকারও জানে যে একটা মন্দির আছে। হ্যাঁ, সরকারও এটা জানে, এর সঙ্গে যুক্ত নেতা আর পলিটিশিয়ানরাও জানে। কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা হলো বাংলায় যে গভর্নমেন্ট আসে সেটা ওরা হিন্দুদের জন্য কাজ করে না। দেখুন, এটা হিন্দু বা কোনো ধর্মের কথা নয়, আমার মতে এটা আমাদের ইতিহাস। হ্যাঁ, ইতিহাসের জন্য কাজ করে না, কাজ ইতিহাসের করে জন্য। না। ঠিক আছে। আমাদের আগামী প্রজন্মকে তো এই জানতে হবে এই জায়গাটা কি ছিল। কি ছিল? হ্যাঁ, সত্যিটা তখনই সামনে আসবে যখন কোনো সরকার এসে আসল কাজ করবে, তখন হিন্দুর ইতিহাসই উঠে আসবে। তাই বারবার রিয়ালিতে বাংলার হিন্দু ফেস্টিভ্যাল যেমন রামনবমীর ওপর কোয়েশ্চেন মার্ক লাগানো হয়, তাদের ইতিহাসকে ইরেজ বা আন্ডারমাইন করার চেষ্টা করা হয়। এবার আপনারা বাংলার স্পিরিচুয়াল লেগাসিটা বুঝুন। এটাই সেই ভূমি যেখানে চৈতন্য মহাপ্রভুর পদচিহ্ন পাওয়া যায়, যিনি বৈষ্ণব ভক্তি মুভমেন্টকে মাস স্কেলে রিভাইভ করেছিলেন। কি মালদার রামকেলি গ্রাম থেকে আসা আরো একটি এক্সক্লুসিভ ফুটেজে পুরোহিত জানাচ্ছেন যে এই গ্রামের নাম রামকেলি ধাম। আচ্ছা, এই রামকেলি নামটা অনেক পুরনো নাম। ত্রেতা যুগে রামচন্দ্র সীতা দেবীকে সঙ্গে নিয়ে তাঁর 14 বছরের বনবাসের সময় গঙ্গার ধার বরাবর এদিকে এসেছিলেন। সেই সময় রামচন্দ্র সীতা দেবীর সাথে এখানে জলের জন্য বিহার করেছিলেন। রামচন্দ্রের জন্য করেছিলেন, সেই জন্যই এই গ্রামের নাম রামকেলি। এটা অনেক পুরনো নাম। আজ থেকে 500 বছর আগে এটা রাজধানীও ছিল। গৌড় বাংলা, বিহার, ওড়িশার রাজধানী। হ্যাঁ, অনেক দিন আগে হিন্দু রাজারা এখানে রাজত্ব করতেন, যেমন রাজা শশাঙ্ক সেন, লক্ষণ সেন, বল্লাল সেন, পাল বংশের রাজারা এরা আগে রাজত্ব করেছেন। তো পরে মুসলিম শাসক হোসেন শাহ এই রাজকার্য চালান। সেই সময় এই গৌড় রাজধানী হোসেন শাহের রাজকার্যের কেন্দ্র ছিল। সেই রাজকাজেই
দুই ভাই রূপ সনাতন এই নামটা পরে হয়েছিল। রাজকাজে দুই ভাইকে যুক্ত করা হয়েছিল এবং তা খুব উচ্চ পদে, অর্থমন্ত্রী আর প্রধানমন্ত্রী পদে দুই ভাইকে রাখা হয়। হোসেন শাহ দুই ভাইয়ের নাম রাখেন সাকর মল্লিক ও দবির খাস, এই নামটা দেওয়া হলো। দুই ভাই খুব চিন্তায় পড়লেন যে এই হোসেন শাহ আমাদের ধর্মের, তাদের একটা চিন্তা হলো। তারা ভাবতে লাগলেন যে এর পরে কি হবে। তো সেই জন্যই দুই ভাই এই বিগ্রহ প্রতিষ্ঠা করেন আর সেবা কাজে নিজেদের অর্পণ করেন। সেই সময় মহাপ্রভু তাদের রূপ এবং সনাতন নাম দেন, যা আজ পশ্চিমবঙ্গে বৈষ্ণব ভক্তির দুটি পূজনীয় নাম। আজও রামকেলিতে প্রতি বছর এক বিশাল মেলা বসে, যেখানে দূর দূরান্ত থেকে রাম ভক্তরা আসেন। কানহাইয়া কুমারের মতো যারা রামনবমীকে ইম্পোর্টেড ফেস্টিভ্যাল বলেন, তাদের এই বাস্তবটা দেখা উচিত, যেখানে শত শত বছর ধরে রাম সীতা মন্দির গ্রামীণ মেলা এবং বাড়িতে পুজোর ঐতিহ্য চলে আসছে। কিন্তু ছবির একটা অন্য দিকও আছে। এত পবিত্র স্থান থাকা সত্ত্বেও আজ রামকেলির মতো জায়গার অবস্থা খুবই অবহেলিত। এই ভক্ত মানুষেরা এদিকে আসতেন রাত্রি যাপন করার জন্য, তো কোনো রকম ব্যবস্থাও নেই। তো এই কথা শুনে খুব দুঃখ হয়ে গেল, তাই এই যাত্রী নিবাস এবং শহর বানানোটা এই ডিএম সাহেব করেছেন। এই পুরোহিতের মতে যখন একজন ডিএম এই অঞ্চলটিকে উন্নত করতে হোটেল, স্যানিটেশন, বেসিক ইনফ্রাস্ট্রাকচার বানানোর চেষ্টা করেন, তখন মমতা ব্যানার্জির টিএমসি সরকার তার ট্রান্সফার করে দেয়। তো এই সংস্কারগুলি করার জন্য ডিএম সাহেব ঠিক সেই সময়ই ওনার বদলি করার একটা চিঠি চলে আসে। অনেক কাজ করে দিয়েছিল বলে তাই ভাগিয়ে দিয়েছে। আচ্ছা, হিন্দুদের জন্য অনেক কাজ করেছিল, তাই 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 আরে দাদা, তো যাওয়ার সময় আমরা দেখতে পেলাম যখন নবচেতনার কাজ হয়েছিল, যখন ডিএম সাহেব জানতে পারলেন যে এরকম একটা হিন্দু মন্দির এখানে আছে আর যেটা খুব বিশেষ জায়গা, তখন উনি এই জিনিসটার দায়িত্ব নিলেন যে এটাকে একটু বড় করা হোক। তো এখানে একটা যাত্রী নিবাস বানালেন, বাথরুম বানালেন, গেট বানালেন। এখন যে আমরা আপনাকে, মানে আপনি আমাদের পূর্ণ ভিডিওতেও দেখেছেন, আমরা যে কথাটা বলছিলাম যে এখানে কিভাবে আমাদের ইতিহাসকে, আমাদের সভ্যতাকে শেষ করার কাজ করা হচ্ছে, যেন আমরা ওটা রিক্লেম করতে না পারি। তো এমন অবস্থায় হিন্দু ডিএম যদি হিন্দু সভ্যতাকে বাঁচানোর চেষ্টা করেন বা তাকে রিভাইভ করার চেষ্টা করেন, তো মমতা সরকারে ওনার বদলি তো হবেই, তাড়িয়ে দিয়েছে, স্বাভাবিকভাবেই ওনাকে এখান থেকে যেতে হলো। এখন প্রশ্ন উঠছে, এটা কি শুধু একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন ছিল নাকি সিস্টেমেটিক ডিসকারেজমেন্ট? কোন সরকারের জন্য এর চেয়ে বড় উদাহরণ কি হতে পারে যেখানে রিলিজিয়াস হেরিটেজের রিভাইভালকেই থামিয়ে দেওয়া হয়? দেখুন, রামের নাম বাংলায় শত শত বছর ধরে নেওয়া হচ্ছে। পঞ্চদশ শতাব্দীতে কৃত্তিবাস ওঝার লেখা বাংলার রামায়ণ এই এপিককে গ্রাস রুটস পর্যন্ত পৌঁছে দিয়েছে। এর প্রভাব লিটারেচার, যাত্রা, গান, ইডিয়াম, টেরাকোটা, টেম্পল আর্ট আর পুরুলিয়ার ছৌ নাচ পর্যন্ত দেখা যায়। এখানে বাংলার সাঁওতাল উপজাতিরা যে টেরাকোটার পুতুল আর মূর্তি বানায়, তাতে প্রধানত রামায়ণকেই দেখানো হয়। এখন দেখুন, লোকাল ট্র্যাডিশনও সমানভাবে স্ট্রং ছিল। হাওড়ার রামের জটলা, যেখানকার রাম মন্দির অষ্টাদশ শতাব্দীর, পূর্ব বর্ধমানের গোহগ্রাম, বাঁকুড়ার সোনামুখী, যেখানে বহু শতাব্দীর পুরনো মেলা এবং রীতিনীতি আজও প্রচলিত আছে, আর বাঁকুড়ার বিখ্যাত টেরাকোটা শিল্প তার রামায়ণের কাহিনীকেই দর্শায়। নদিয়া, কালনা, মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গে 200 থেকে 400 বছরের পুরনো রাম মন্দির আজও সক্রিয় উপাসনা স্থল হিসেবে রয়েছে। বাড়ি আর হনুমান মন্দিরে সাধারণ পূজা, কীর্তন আর রামায়ণ পাঠের পরম্পরা সব সময়ই ছিল, বিশেষ করে গ্রামীণ বাংলায়। এখানে রামের আরো একটা সংযোগ আসে, যার আলোচনা জরুরি, আর সেটা কি? সেটা হলো অকাল বোধন। এই টার্মটা বাংলার দুর্গাপূজার সঙ্গে জড়িত, আর এর সরাসরি যোগ প্রভু রামের সঙ্গে। এর অর্থ হলো অসময়ে জাগরণ। যখন শ্রীরাম লঙ্কায় যাওয়ার সময় শরৎকালে মা দুর্গাকে আবাহন করে তার পূজা করেছিলেন, কারণ সেই সময় দেবীর পূজা হতো না। এই ভক্তিতে প্রসন্ন হয়ে মা দুর্গা শ্রীরামকে বিজয়ের বর দেন, যার পর রাম রাবণকে পরাজিত করেন। এই কারণেই বাংলায় দুর্গাপূজা অকাল বোধন নামে শুরু করা হয়ে থাকে। বাংলার দুর্গাপূজা এই অকাল বোধন নামেই পরিচিত। এখন আমি আপনাদের একটা আরো আকর্ষণীয় সভ্যতাগত সংযোগের কথা বলব। শৈব, শাক্ত আর বৈষ্ণব ধর্মের সংস্কৃতি উত্তরাখণ্ড ও বাংলার মধ্যে শতাব্দীর পর শতাব্দী ধরে এক গভীর সংযোগ রেখেছে, কারণ
দুটি জায়গাতেই এই তিনটি সম্প্রদায় একে অপরের সাথে প্রায় একই রকম ভাবে জীবিত রয়েছে। উত্তরাখণ্ড দেবভূমি হওয়ার কারণে শিবের পঞ্চকেদার অর্থাৎ যেমন কেদার জ্যোতির্লিঙ্গ, বিষ্ণুর বদ্রীনাথ এবং শক্তির একাধিক দেবী মন্দির রয়েছে, মনসা দেবী, চণ্ডী দেবী, নয়না দেবীর কেন্দ্র। আর বাংলায়ও শাক্ত ধর্ম খুব শক্তিশালী, যেমন কালীঘাট, দক্ষিণেশ্বর কালী এবং দুর্গা পূজা। আসলে বাংলায় প্রচুর শক্তিপীঠ রয়েছে এবং শৈব ধর্ম লোকস্তরে ভোলানাথ রূপে এবং বৈষ্ণব ধর্ম চৈতন্য মহাপ্রভুর গৌড়ীয় ঐতিহ্যের মাধ্যমে রাধাকৃষ্ণ ভক্তির সাথে এই সংযোগ ঐতিহাসিক ছিল এবং মা গঙ্গার কারণে মজবুত থেকেছে, যা গঙ্গোত্রীতে উত্তরাখণ্ড থেকে বেরিয়ে বাংলার সমভূমি আর গঙ্গা সাগর পর্যন্ত পৌঁছায়। তাই বাঙালিরা পূর্বপুরুষদের পিণ্ডদান আর স্নানের জন্য হরিদ্বারে আসেন আর সেখান থেকেই কেদারনাথ, বদ্রীনাথ আর হিমালয়ের শক্তিপীঠগুলিতে যাত্রা করেন। তো দেখুন, এই সব থেকে এটা বোঝা যায় যে রামনবমী বাংলায় নতুন কিছু নয়, এটি শত শত বছর ধরে সাহিত্য, ভক্তি, ঐতিহ্য, মন্দির আর গ্রামীণ সংস্কৃতির অংশ। হ্যাঁ, এর প্রকাশ বিবর্তিত হয়েছে। আগে এটি ভক্তিমূলক এবং স্থানীয় ছিল, আজ কিছু জায়গায় এটা আরো দৃশ্যমান ও পাবলিক হয়েছে। আর হয়তো এটাই কিছু রাজনৈতিক ইকোসিস্টেমকে অস্বস্তিতে ফেলছে, কারণ এখন হিন্দু সমাজ খোলাখুলি ভাবে তাদের পরিচয় প্রকাশ করছে, তাকে আপন করে নিচ্ছে। তাই বাংলার এই যে এক্সক্লুসিভ ফুটেজ আমরা আপনাকে দেখালাম, তাতে আপনি মন্দিরগুলোর আশেপাশে এক অদ্ভুত নির্বতাও দেখবেন এবং পুরোহিতদের কণ্ঠস্বরে এক সূক্ষ্ম ভয় যে পাছে তাদের আস্থা, তাদের তীর্থ এবং তাদের ইতিহাসকে সিস্টেম্যাটিক্যালি সাইডলাইন বা দমন করে দেওয়া হয়। বন্ধুরা, এই বিষয়ে আপনার কি মত প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। বাকি এমন আরো ভিডিওর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ।